নিয়ে সামারে কোথাও বেড়াতে গেলে একটা মানে কেবিন ব্যাগের মধ্যে যেটুকু ধরে এটুকু নিয়ে আমি লন্ডনে এসেছি এবং সেখান থেকে আমি আবার ব্যাক করে যাব সেই টিকিটও ছিল। তো সেখান থেকে লন্ডনে আসার পরে আমরা গাজার নিউজ শুনতেছিলাম। হঠাৎ করে গাজার নিউজের চাইতেও বাংলাদেশের ঢাকার নিউজ বা বাংলাদেশের নিউজ বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। আমরা আমার ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ আমার জামাই, ওর কুইন মেরি ইউনিভার্সিটি অফের প্রফেসর, ওর মেয়ে, আমার মেয়ে পোস্ট ডক রিসার্চার একটা ইয়েতে বড় ইনস্টিটিউটের, আর আমি এবং আমার স্ত্রী, আমরা চারজনে মিলে সারা রাত জেগে বাংলাদেশের বা ঢাকার আপনাদের ডেভেলপমেন্টগুলো দেখতেছি। টাইমের যে গ্যাপ, সেই কারণে রাতের বেলায় দেখতে হয়। দেখতে দেখতে প্রায় প্রতিদিনই ফজরের নামাজ পড়ে এরপরে আমরা ঘুমাতে যেতাম। তারপরেও দ্রুত পট পরিবর্তন হচ্ছিল, এই ধরনের একটা অবস্থা। এই অবস্থা যেতে যেতে দেখা গেল যে দেশে বড় পট পরিবর্তন ঘটে গেল, একটা পজিটিভ পরিবর্তন হয়ে গেল, ধারণাতীত যে অভাবিতপূর্ব একটা পরিবর্তন। এবং একটা পরিবর্তনটা ঘটলো এমন একদল লোকের মাধ্যমে যাদেরকে আমরা আগে ফার্মের মুরগি মনে করতাম, কিন্তু দেখা গেল যে আমরা যাদেরকে মনে করি যে তারা ফেসবুক ছাড়া আর কিছু চিনে না, হ্যাঁ, দেশ দুনিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করে না, সেই ধরনের লোকেরাই আসলে রাষ্ট্রকে মেরামত করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ এবং স্যাক্রিফাইসটা তারাই করতে পারে। দুনিয়ায় পর্যন্ত যত বিপ্লব হয়েছে, মোহাম্মদ ইসলামের সময়কার যে রাষ্ট্র বিপ্লব, সেই বিপ্লব থেকে শুরু করে আমাদের বাংলাদেশের 2024 সালের বিপ্লব পর্যন্ত সমস্ত বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তরুণরা। বাংলাদেশে কিন্তু এটা নতুন নয়। মক্কাতে মোহাম্মদ ইসলামের যে বিপ্লব, মক্কাতে 13 বছরে যে লোকেরা ইসলাম কবুল করেছেন এবং জীবন বাজি রেখেছেন, তাদের মধ্যে মাত্র 2 জন ছাড়া বাকি সবাই ছিলেন, তাদের বয়স ছিল আপনার 40-এর নিচে। এবং যারা যদি তখনকার শ্রেষ্ঠ সাহাবী যারা, তারা প্রত্যেকেই কিন্তু কিশোর কিংবা যুবক। আর আমাদের দেশে যে বিপ্লবটা ঘটলো, সেই বিপ্লবে কিন্তু ওই শ্রেণীর লোকেরাই নেতৃত্ব দিয়েছেন। কাজেই এটা অত্যন্ত মানে স্বাভাবিক ঘটনা আর কি, এটা ইতিহাসের, যে তরুণদের কাছে আমরা নেতৃত্ব পেয়েছি এবং তরুণরা আমাদেরকে বুড়ো লোকদের যে প্রাচীনপন্থী ধ্যান ধারণা এবং যে সব কিছুকে আঁকড়ে রাখার যে ব্যাপার, পরিবর্তনকে বাধাগ্রস্ত করার যে একটা মনোবৃত্তি, সেটাকে অতিক্রম করে একটা বড় পরিবর্তন তারা আমাদের দেশের মধ্যে এনে দিয়েছেন। এবং আমি লক্ষ্য করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে একটা নতুন প্রত্যয় তারা সৃষ্টি করে দিতে সমর্থ হয়েছেন। এই ধরনের বিপ্লব পৃথিবীর ইতিহাসে, তরুণরা সামনে যাচ্ছে, গুলি হচ্ছে, তারা বলছে যে আমরা সামনে যাব, গুলি খাবো, গুলি ওদের ফুরাবে, তারপরে আমাদের মিছিল সামনের দিকে এগিয়ে যাবে। এটা বিশ্বে এই ধরনের বিপ্লব খুব কম ঘটেছে। তো সেই বিপ্লবে সাড়া দিতে আমি ভাবলাম যে সাইদ যদি এইভাবে 2 হাত পেতে দিতে পারে 4-4টা গুলি নেওয়ার জন্য, তাহলে আমি এই বয়সে বাংলাদেশে যাওয়া যদি আগের ভয়ে, আগে তো ভয় ছিল একটু বাংলাদেশে আসলে কী হয়, তো এখন আমি চলে আসলাম। এবং এসে 2-3 দিন না যেতেই একটা টিভি টক শোতে আমাকে দাওয়াত দিল। আই ওয়াজ নট রেডি এবং আমি অ্যাগ্রি করে নিই। আমাকে সেদিন অনুষ্ঠানের আগে আমাকে আধা ঘন্টা আগে বললো যে আপনি উপস্থিত থাকেন। তো উপস্থিত থাকতে বলল, আমি তার রিকোয়েস্ট অগ্রাহ্য করতে পারলাম না। অনুষ্ঠানটা অনেক দূর পর্যন্ত চলার পরে আমি ঢুকার পরে আমাকে ফোনে বললো যে এটা মামুনুর রশিদ, উনি কথা বলার পরে আপনি একটু কথা বললেন। আমি বললাম যে আমি বলবো না, কারণ আমি কোনোদিন বলিনি, গত 7.5 বছর চুপ ছিলাম। তো এরপরে তিতুমীর সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি কথা বললেন, তখন আপনাকে বলতে হবে। আমি তখনও না করলাম। তিতুমীর সাহেবের বক্তৃতা শেষ হওয়ার পরে বললেন যে আমাদের এখানে একজন মানে আমার উপস্থিতির কথা বললেন এবং আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বললেন, কিভাবে আমার কাছ থেকে ইসলামী ব্যাংকের দায়িত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই ব্যাপারে বলার পরে বললেন যে অন্তত আমরা তার চেহারাটা দেখব। আমি চেহারাটা উন্মুক্ত মানে পর্দায় আনার সাথে সাথে বললো যে ঘটনাটা কিভাবে ঘটেছিল। তো আমি এইটাকে অ্যাভয়েড করার জন্য এই পূর্ববর্তী আলোচনার জের ধরে
ব্যাংকিং সেক্টরে এই দুরবস্থা কেন সৃষ্টি হয়েছে সেই কারণ সম্পর্কে আলোচনা করলাম। বলে যে আসল কথা বলেন। আমি বললাম যে আসল কথা পত্রপত্রিকায় লেখা হয়েছে, ইকোনমিস্ট পত্রিকা ফুল পেজ কভারেজ দিয়েছে, তারপরে বিশ্বের বড় বড় মিডিয়া এটাকে কভার করেছে। আমার আর নতুন করে কিছু এই ব্যাপারে বলার নাই। এবং মনির হায়দার সাহেব, যিনি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন, তিনিও এই সম্পর্কে বলে দিয়েছেন। তো আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি যেই কাগজে সই করে রিজাইন করেছি বলে বলা হয়, সেই ধরনের এটা একটা ইসলামী ব্যাংকের প্যাড হিসেবে আমার সামনে হাজির করা হয়েছে। এই ধরনের কোনো প্যাড 1983 সাল থেকে এ যাবৎ কখনো ইসলামী ব্যাংকের ছিল না। অর্থাৎ একটা ফেক প্যাডের মধ্যে আমার স্বাক্ষর আছে, এইটুকু আমি বললাম। বললো যে কেমন মেহমানদারি হয়েছে? আমি বললাম যে যেমন মেজবান তেমন মেহমানদারি। হ্যাঁ, তো সেই ধরনের জবাব দিয়ে আমি মোটামুটিভাবে পরিত্রাণ পেলাম। এই পরিত্রাণ পাওয়ার পরে ঘটনাটা অন্যরকম হয়ে গেল। দেখলো যে এটা পরের দিন সমস্ত পত্রিকায় হেডলাইন হয়েছে। এবং হেডলাইন হওয়ার ফলে এরপরে আমার ইন্টারভিউ নিল ডেইলি স্টার। আর ডেইলি স্টারে আমি এই ধরনের ইন্টারভিউ ফার্স্ট লিড হইতে আর কখনো দেখি নাই। আমার ইন্টারভিউটাকে তারা ফার্স্ট লিড করলেন। তারপরে টিবিসি মানে বিজনেস স্ট্যান্ডার্ড, তারা সাধারণত 20 মিনিটের ইন্টারভিউ নিয়ে থাকেন। আমাকে সাজ্জাদুর রহমান সাহেব এবং মজুমদার বাবু তারা আমাকে সেখানে ইন্টারভিউ নিলেন। দ্যাট ওয়াজ মোর দ্যান 1 আওয়ার, 1 ঘন্টা 10 মিনিটের একটা ইন্টারভিউ, এবং তারা পুরোটাই প্রচার করেছেন। এবং শুনলাম মোর দ্যান 1 মিলিয়ন তাদের ভিউ হয়ে গেছে গত কয়েকদিন আগেই। তো আমি সেখানে বিস্তারিত বলার চেষ্টা করেছি এই ইসলামী ব্যাংকিংয়ের বিপদগুলো কীভাবে সৃষ্টি হয়েছে 2006 সাল থেকে, এবং এই প্রতিটি ধাপে আমি অ্যাক্টিভলি সংযুক্ত ছিলাম। 2006 সালে বাংলা ভাইয়ের ঘটনা ঘটেছিল। সেই সময় 31টা ব্যাংকের চেক পাওয়া গেছিলো। আপনার গিয়ে বাংলা ভাইয়ের যে ডেন, যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে, 31টা ব্যাংক ইনক্লুডিং গভর্নমেন্ট ব্যাংকস, অগ্রণী ব্যাংক। তো এই ব্যাংকগুলোর সবার চেক পাওয়া গেছে, কিন্তু পত্রিকায় হেডলাইন হয়েছে ইসলামী ব্যাংকে বাংলা ভাইয়ের চেক পাওয়া গেছে। সেটা নিয়ে প্রচারণা শুরু হলো। এরপরে আপনার গিয়ে হাউস বিল্ডিং ফিনান্স আপনার HSBC ব্যাংকের একটা বিষয় আসলো সামনে, এগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। তারপরে এখানে কিছু লোক আপাত দৃষ্টিতে দায়িত্বশীল, কিন্তু আমার বিবেচনায় সবচাইতে অবিবেচক এবং দায়িত্বহীন কিছু মানুষ, লাইক আবুল বারাকাত। হ্যাঁ, তিনি বলছেন যে ইসলামী ব্যাংক প্রতি বছর জঙ্গি অর্থায়নে 1200 থেকে 1700 কোটি টাকা ব্যয় করে। তিনি রিপোর্ট বললেন, আরও কয়েকজন বললেন। এই পরিস্থিতিতে একটা ব্যাংকের যে অবস্থা হইতে পারে, সে ধরনের পরিস্থিতি আমি মোকাবেলা করলাম। এর ধারাবাহিকতায় 2013 সাল আসলো। 2013 সাল এসে ইসলামী ব্যাংকিং সেক্টর, বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জন্য এটা যেন কেয়ামতের অবস্থা সৃষ্টি করে দিল। এই ধরনের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে কোনো ব্যাংক দুনিয়াতে টিকে থাকতে পারেনি এবং পারে না। এবং দুনিয়ার কোনো ব্যাংকের কোনো ম্যানেজিং ডিরেক্টরকে, এমডিকে, সিইওকে আপনার এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি আর মোকাবেলা করতে হয়নি। যে ব্রাঞ্চের সামনে ব্যানারটা নিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাংক বন্ধ হয়ে গেছে, এখানে লেনদেন চলবে না। হ্যাঁ, তারপরে ব্যাংকগুলোকে অ্যাটাক করা হচ্ছে। একটা ব্রাঞ্চ, সব খুব বড় ডিপোজিট ওরিয়েন্টেড ব্রাঞ্চের সেইখানে 40টা কম্পিউটার জ্বালিয়ে দিল, আমার কাগজপত্র ছাই করে দিল। তারপরেও সেখানে আমি আবার পরের দিন লেনদেন করলাম। এই ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। 35টা ATM বুথ জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার, এবং প্রতিদিন পত্রিকায় নেগেটিভ হেডলাইন আসতেছে। এই পরিস্থিতি মোকাবেলা করে 2013 সালকে মোকাবেলা করার পরে অনেকেই তখন ইসলামী ব্যাংকের মালিকানা লাভের জন্য অনেক বড় বড় লোক, যারা জাতীয়ভাবে এখন পরিচিত বা কুখ্যাত বা বিখ্যাত হিসেবে পরিচিত, এই ধরনের লোকেরা তখন ইসলামী ব্যাংক দখল করার চেষ্টা করেছেন। এগুলোকে সামাল দেওয়ার জন্য আমি 2016 সাল পর্যন্ত সফল হয়েছিলাম। কিন্তু এরপরে কিছু বিস্তারিত বলতে গেলে সেটা অনেক বড় স্টোরি হয়ে যাবে, আমি সেখান থেকে সরে আসি। কিছু আমি বলবো যে 2-1 গাদ্দারের কারণে, 2-1 সবসময় সব বাহিনীতে আমাদের বাঙালি মুসলমানদের ইতিহাসের বৈশিষ্ট্য হলো সব সময় আপনার মীর জাফর ছিল, মীর সাদিক ছিল এবং মীর হাবিব ছিল। এদের কারণে কখনো আপনার এই সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে, কখনো টিপু সুলতান পরাজিত হয়েছে, কখনো আলীবর্দী খান পরাজিত হয়েছে। আমি মোহাম্মদ আব্দুল মান্নান অত বিখ্যাত কেউ না, কিন্তু আমিও পরাজিত হয়েছি, আমি বলবো এই মীর জাফরদের কারণে।
এই ধরনের একজন বা দুজন বিশ্বাসঘাতকের কারণে ইসলামী ব্যাংক আপনার গিয়ে এই ধরনের একটা চক্রের হাতে হস্তান্তরিত হওয়ার ব্যাপারটা দুর্ভাগ্যজনকভাবে ঘটেছে। এটা হওয়ার কথা ছিল না। এই ব্যাংকটি আমরা মোটামুটিভাবে যেভাবে চালাচ্ছিলাম, সেখানে কিছু বাইরের লোক ঢুকলেও এই ব্যাংকটিকে রক্ষা করা যেত যদি বাইরের অন্তর্ভুক্তিটা এভাবে হইতো না। যেভাবে হয়েছে, প্রথম যে 4 জন লোক ঢুকেছে, সেই 4 জন লোক ঢোকার এভাবে সুযোগ হইতো না যদি বেঈমানরা কাজ না, ঘাতকরা যদি সক্রিয় না থাকতো, না পরিস্থিতি তৈরি না করতো। বিশ্বাসঘাতকরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যার ফলে প্রথম 4 জন লোক বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছে, এবং তারা যখন অন্তর্ভুক্ত হয়েছে তখন দরজা খুলে দিয়েছে, তারা ভিতরে এসে ব্যাংকের ভিতরে এসে দরজা খুলে দিয়েছে। সেই দরজা দিয়ে আপনার পরবর্তীকালে অন্য পরিচালকরা ঢুকেছে, এসালাম ঢুকেছে। এসালাম সেখানে ইসলামী ব্যাংকের মালিক হওয়ার কোনো সুযোগ সৃষ্টি হইতো না যদি আমাদের ভেতরকার বেঈমানরা বেঈমানি না করতো। আর এটা স্পষ্ট কথা। তো সেখান থেকে এরপরে আমি বেরিয়ে গেলাম। আমার জন্য অনিরাপদ হয়ে গেল এই দেশে থাকাটা। আমাকে থ্রেট করা হলো যে আপনি যদি থাকেন, এই যে আপনারা মিডিয়ার যারা লোক আছেন তাদের সাথে আমার এক ধরনের সম্পর্ক আছে। নিজে আমি 14 বছর আমি গুরুত্বপূর্ণ দায়িত্বে সাংবাদিকতা করেছি। বিএফইউদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলাম, সর্বোচ্চ ভোটে নির্বাচিত ইউনাইটেড বিএফইউদের। আমাকে তারা মনে করেছে যে আমি যদি এখানে থাকি, আমার কাছে মিডিয়ার লোকেরা ছুটে গেছেন, আমরা কীভাবে সাহায্য করতে পারি আপনাকে। আমি বলেছি চুপ থেকে আমার সম্পর্কে যদি একটি বাক্য না লেখো, সেটা হবে আমার প্রতি পরম সাহায্য। আমি এভাবে তাদেরকে নিরস্ত করেছি। একজন সাংবাদিককে আমি চার্জ করলাম, তুমি এই কথা কেন লিখলা যা আব্দুল মান্নান বলেন তিনি ভালো আছেন, বলে যে এটা একটা চিহ্ন রেখে দিলাম। আপনি যে ভালো আছেন, তখন ভালো থাকা অবস্থায় আপনাকে অসুস্থতার কারণে আপনি রিজাইন করতেছেন বলে লেখা হয়েছে। এটা যে সত্য নয়, এটা সংবাদপত্রের পাতায় এভিডেন্স হিসেবে রেখে দিলাম। এটা প্রথম আলো পত্রিকায় করেছে। এটা আপনারা পত্রিকায় দেখতে পারেন, 6 তারিখের পত্রিকায় এসছে যে আব্দুল মান্নান বলেছেন যে তিনি ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। তো এই হলো ব্যাপার। তারপরে আমাকে এই মিডিয়ার লোকেরা আসতেছেন, আর ওরা খবর রাখতেছে যে মানে আমি যদি মুখ খুলি তাহলে তাদের জন্য খুব হবে না, হয় আমাকে মেরে ফেলতে হবে, আর নইলে আমাকে বিদেশে চলে যেতে বাধ্য করতে হবে। তো আমি চাপের মুখে তখন আমি জানুয়ারি মাসেই বাংলাদেশ থেকে বাইরে প্রথমে লন্ডনে চলে যাই। সেখান থেকে আমি 5.5 মাস থাকার পরে যখন দেখলাম যে এখানে 6 মাসের বেশি থাকা যায় না, তখন আমি আমেরিকা আমার এক ভাগ্নির ওখানে যাই। সেখানে যাওয়ার পরে আমার এক ভাতিজা তুলল, সে ওখানকার অ্যাটর্নি। সে আমার একটা অ্যাওয়ার্ড আছে, আমি এশিয়া প্যাসিফিক এবং গালফের সমস্ত 11,500 সিইউর মধ্যে আমি বেস্ট সিইউ হিসেবে 2013, 14 এবং 15 সালের জন্য নির্বাচিত হয়েছিলাম। সেটাকে তারা করে আমার পক্ষ থেকে শুধু একটা ইন্টেনশন প্রকাশ করলো যে আমি আমেরিকায় থাকতে চাই। আইনস্টাইনকে যে ভিসা দিয়ে আমেরিকা আনা হয়েছিল, সেই সর্বোচ্চ গ্রেডের ভিসা দিয়ে আমাকে সম্মানিত করে EB-1A ক্যাটাগরিতে আমাকে সেখানে ইমিগ্রেন্ট করা হয়। হ্যাঁ, তো এরপরে আমি সেখানে থাকছি এবং আমি বাংলাদেশ নিয়ে ভাবছি। এমন একটি রাত যায়নি আমার এই বিগত 7.5 বছরে যেদিন রাতের বেলা আমি ইসলামী ব্যাংকে কাজ করতেছি এরকম স্বপ্ন দেখিনি। প্রতিটি রাত আমার এইভাবে অতিবাহিত হয়েছে। কারণ ইসলামী ব্যাংকিংয়ের জন্মের আগে থেকে 1976 সাল থেকে আমি ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করছি। ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর মাধ্যমে, বাংলাদেশ ইসলামিক ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে। এরপরে 1983 সালে ব্যাংক প্রতিষ্ঠিত হলো। প্রথম পিআরও হিসাবে এই ব্যাংকের ইচ অ্যান্ড এভরি পিস অফ পেপার সেগুলো আমার হাতের উপরে তৈরি হয়েছে, এবং অন্যদেরকেও ইসলামী ব্যাংক করার ব্যাপারে মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন তৈরি করার ব্যাপারে নিজে উদ্যোগে বিনা খরচে আমি তাদের জন্য কাজ করেছি। এখন